রিকারশন ট্রির নিয়ম ছিল যেটা নন রিকার্সিভ পার্ট সেটাকে আমরা রুটে রাখবো, আর যেটা রিকার্সিভ পার্ট সেটাকে আমরা লিফে রাখবো। এরপরে ওই লিফটাকে প্রয়োজন মতো এক্সপান্ড করবো। যেমন এখানে যে রিকারশনটা আছে সেই রিকারশনটা কি? রিকারশনটা হচ্ছে এরকম, রিকারশনটা হচ্ছে tn সমান thrice tn/4 প্লাস cn স্কয়ার। এই হচ্ছে আমার রিকারশন ট্রি, সরি রিকারেন্সটা। এখন যদি আমার এটা এখানে দেখতে পাচ্ছ যে তুমি এখানে tn/4 আছে। এখন tn/4 আমি তো এখানে tn কে এক্সপান্ড করছি, বোঝা যাচ্ছে কিনা? এই tn কে এক্সপান্ড করে, এইটাকে এক্সপান্ড করে আমি কি পাইছি? হ্যাঁ, এটাকে এক্সপান্ড করে কি পাইছি? এটা পাইছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে tn/4 আছে এটাকে এক্সপান্ড করব। তাহলে tn সমান যদি থ্রাইস tn/4 হয় তাহলে tn/4 সমান কত হয়? tn/4 সমান হয় tn/4। তাহলে সূত্র কি ছিল? 3t, ওখানে এমনিতে n/4 ছিল, তাই না? কিন্তু আমার বাম পাশে তো n/4, তাহলে n/4 এর জায়গায় n/4 মানে n/4/4, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে n/16, ঠিক আছে না? আর ওখানে কি হবে? n/4 হোল স্কয়ার, সরি, হ্যাঁ, n/4 হোল স্কয়ার। তাহলে c প্লাস cn/4 হোল স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে কি পাচ্ছি? এখানে তাহলে পাচ্ছি আমরা এটাকে এক্সপান্ড করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটুক, এটা পাচ্ছি, তাই তো? মনে হচ্ছে এই জিনিসটা একটা n/4 ই করে আর কি, বাকিগুলোকে করলে পাবো, তিনটা পাবো এরকম, ঠিক আছে না? তিনটা পাবো। এরপরে আমি যদি 10/16 কে আবার এক্সপান্ড করি, মানে হচ্ছে যে এইখানে যেটা আছে এই 10/16 যদি এক্সপান্ড করি তাহলে কি পাবো? তাহলে পাবো tn/16 সমান থ্রাইস t হবে n/64। তারপর এখানে কি হবে? c n/16 হোল স্কয়ার, ঠিক আছে না? এরকম পাবো, ঠিক আছে তো? জি স্যার। তো এইভাবে আমি পাইতে থাকবো। আচ্ছা, এখন আমি দেখি যে এখানে আমার ছবিতে নষ্ট হয়ে যাবে, যাই হোক সমস্যা নেই। পিকচারটা কেমন দাঁড়ালো? আমার পিকচারটা দাঁড়ালো এরকম একটা কিছু। প্রথমে cn স্কয়ার, এরপরে তিনটা cn/4 হোল স্কয়ার, হ্যাঁ? তাহলে n²/16, 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 ঠিক আছে না? n²/16, n²/16, n²/16। পরের লেভেলে কি হচ্ছে? পরের লেভেলে হচ্ছে n/16 হোল স্কয়ার। কটা আছে এরকম? 9টা। হ্যাঁ, এরপর কটা হবে বলতে পারবা? এরপর কটা হবে এরকম?
এবার তো হচ্ছে 9টা, এরপর কটা হবে? 27টা। কেন 27টা? কারণ প্রতিবারে 3 গুণ হচ্ছে। 310/4 না, 310/4 তারপরে 3 গুণ হচ্ছে, তাহলে 3, তারপর 9, 27, 81 এভাবে। আর নিচে কি হচ্ছে, নিচে কি হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে নিচে কি আছে, সেটা নিচে কি আছে, নিচে আছে n/4, তাই না? নিচে আছে n/4। এখন ঘটনা হচ্ছে এই n/4টা তো স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, নিচে কত থাকবে? 4 স্কয়ার, তাই না? 4 স্কয়ার, 4 স্কয়ার, 4 স্কয়ার, 4 স্কয়ার, কত হলো? 16। তাহলে 3/16। এর পরের বার যেটা হবে সেটা হচ্ছে 16 স্কয়ার। খেয়াল করে দেখো 16 স্কয়ার না এখানে, 16 স্কয়ার, 16 স্কয়ার, 16 স্কয়ার, 16 স্কয়ার এরকম। তাহলে দেখা যাচ্ছে যে উপরে 3 3 করে পারে, নিচে 16 16 16 করে পারে, মানে হচ্ছে 3/16 3/16 এর উপর হবে। তাহলে প্রথম এখানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 3/16 স্কয়ার, এখানে 3/16 স্কয়ার sin স্কয়ার। তারপরেরটা কি হবে তোমরা কি বলতে পারবা? পরেরটা হবে 3/16 হোল কিউব, 3/16 হোল কিউব, মানে আরেকটা 16 দিয়ে গুণ করতে হবে, আরেকটা 16 দিয়ে গুণ করতে হবে, মানে ভাগ করতে হবে, একটা শুধু ভাগ করতে হবে আর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো 3/16। তারপরটা হবে কি 3/16 টু দি পাওয়ার 4, তারপরটা কি হবে 3/16 টু দি পাওয়ার 5। কমন থাকবে কি? কমন থাকবে sin স্কয়ার। বোঝা গেল কি? আমাদের মার্কসের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে ছিল sin স্কয়ার। এখানে কিন্তু বাস্তবতা সেটা না, এখানে বাস্তবতা ভিন্ন। এখানে হচ্ছে প্রথমটায় sin স্কয়ার, তারপরটায় 3/16 sin স্কয়ার, তারপরটায় 3/16 স্কয়ার sin স্কয়ার, তারপরটায় 3/16 টু দি পাওয়ার কিউব sin স্কয়ার। এরকম কমে আসতেছে আস্তে আস্তে। কি ঠিক আছে না? আচ্ছা, কমে আসতেছে কেন সেটার ব্যাপারে একটা ইনটুইটিভ ধারণা তুমি করতে পারবে কিনা, কমে আসতেছে কেন? প্রথমবার ছিল sin স্কয়ার, এটা কি sin এর সাথে বেশি নাকি, মানে বেশি নাকি কম? এটা সেটা কম। কম, কমে আসলো কেন? কি কারণে কমে আসলো? ডিভাইড হচ্ছে। হ্যাঁ, ডিভাইড হচ্ছে 4 দিয়ে, আর এরকম কয়টা আছে? 3টা, তাই না? জি স্যার। মার্কসের ক্ষেত্রে কি ছিল? মার্কসের ভাগ করছিলাম 2টা দিয়ে, নিছিলামও 2টা। নিছিলামও 2টা। আর এখানে ভাগ করছি 4টা, নিছি 3টা। সেজন্য কমে আসাটা খুব বেশি অস্বাভাবিক না। প্রশ্ন উঠতে পারে যে যদি 4 দিয়ে ভাগ করে 4টা নিতাম তাহলে কি হইতো? তাহলে কি হইতো? এই প্রশ্নটা কারো কাছে আসছে? এই প্রশ্ন আসা উচিত। প্রশ্ন আসলে কি করবা? কারো কাছে প্রশ্নটা আসছে যদি 4টা হইতো তাহলে কি হইতো? আচ্ছা, কি হইতো সেটা এখন বলার দরকার নাই। তো এমনি তুমি চিন্তা করতে পারো, চিন্তা করে বের করতে পারো। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 4 জন্য তুমি করে দেখো কি হয়। তোমরা যখন ইনিশিয়াল লেভেলে থাকবা তখন এভাবে করে দেখলে তোমার জন্য বেশি লাভজনক। ছোট বাচ্চাদের কি করে, সমানে অঙ্ক করায়, একই যে করাইতে 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 করতে 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 মাথা ঢুকে যায়। তো তুমি নিজে এটা করে দেখো কি হয়, দুই পাশে থাকলে কি হয়। 14/4 যদি হয় তাহলে কি হয়? বেসিক্যালি n log n হবে, কিন্তু করে দেখা উচিত, তাহলে তোমার 3 সেটে পুরো করবে। আচ্ছা, এই গেল কিভাবে কমে আসতেছে sin স্কয়ার সেটা। আর সেকেন্ড হচ্ছে এটার হাইট কত হবে।
মানে এরকম যে sin স্কয়ার লিখবো, কয়টা লিখবো, কয়বার লিখবো তো বলতে পারবা? হুম, কটা হবে, কয়টা স্টেপ হবে, কয় স্টেপ হবে? স্টেপ বের করার একটা সহজ উপায় হচ্ছে যে স্টেপটা হয় কেন, স্টেপ বাড়ে কেন বা কমে কেন। স্টেপ বাড়ে বা কমে হচ্ছে আমি n কে যেহেতু ভাগ করতেছি, n কে ভাগ করলে n এর মান কমে যাবে না, কমতে কমতে একসময় কি হবে, 1 হয়ে যাবে বা নাই হয়ে যাবে, ঠিক না? জি স্যার। তাহলে এখন আমি যদি কমাইতে থাকি একসময় থামবে। আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আগে থামবে, আগে 4 দিয়ে ভাগ করলে আগে থামবে? স্যার 4 দিয়ে ভাগ করলে আগে থামবে। হুম, 4 দিয়ে ভাগ করলে আগে থামবে, যত বেশি ভাগ করবো তত আগে থামবে, কমে যাচ্ছে। তাহলে আমরা দেখতে হবে যে সর্বনিম্ন অবস্থায় আসতে কতক্ষণ লাগে। হ্যাঁ, ধরো আমরা জানতে চাই যে ভাঙতে ভাঙতে n এর মান কখন 1 হতে পারে। তো ওটা কিভাবে বের করা যায়? ওটা বের করা যায় এভাবে যে আমরা লিখলাম n ডিভাইড বাই কত লিখছিলাম, 4। এখন n কে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, কবার করবো, বারবার করবো না। একবার করলে হয় n/4, দুইবার করলে হয় n/4 স্কয়ার, তিনবার করলে হয় n/4 কিউব, চারবার করলে হয় n/4 টু দি পাওয়ার 4। তাহলে n/4 টু দি পাওয়ার k, মানে k বার ভাগ করলে এই সংখ্যাটা হয়ে যাবে 1, এর মান হয়ে যাবে 1 মনে করো। তাহলে এখান থেকে আমি k এর মান বের করতে পারি, এখান থেকে k এর মান বের করে যে মানটা আসবে সেটা আমি দেখাচ্ছিলাম আগে। k এর মান হবে, আর দেখুন নতুন করে দেখাচ্ছি না আর কি, log 4 বেসড n। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? জি স্যার। log 4 বেসড n। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি log 4 বেসড n হচ্ছে তার হাইট, এই ট্রিটার হাইট। এরপরে সংখ্যা সমান সমান হয়ে যাবে, 1 হয়ে যাবে আর কি। তাহলে আমরা কয়টা টার্ম আছে সেটা পেয়ে গেলাম, হাইটের সংখ্যাতে টার্ম হবে, টার্ম কয়টা পেয়ে গেলাম। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের রিকারেন্স একদম লাস্ট লেভেলে অনেকগুলা সিঙ্গেল আইটেম থাকে, T1 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 থাকে। এগুলোকে হিসাব থেকে পুরোপুরি বাদ দেওয়া যাবে না, তো এগুলো নিতে হবে। কয়টা থাকে এখানে, এখানে থাকে n টু দি পাওয়ার log 4 বেসড 3, n টু দি পাওয়ার log 4 বেসড 3 এতটা জিনিস থাকে। এটা কিভাবে থাকে সেটা আমি বলতেছি না, মানে কিভাবে এই সংখ্যাটা পাইলাম, যে তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো। আপনার মধ্যে আমি কিছু পড়তে দিয়েছিলাম, মনে আছে? সবগুলো যোগ করে দিলেই আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে না? যোগ করি, অবশ্যই লিখে দিচ্ছি অ্যান্সার, আমরা বের করবো, যোগফল বের করবো। কিভাবে বের করবো লিখে দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এরপরে sin স্কয়ার প্লাস যেটা লিখছে, লেখার পরে
ওরা যেটা করছে সেটা হচ্ছে ওই sin স্কয়ার কমন নিয়ে একটা সূত্র লিখছে। sin স্কয়ার কমন নিয়ে একটা সূত্র লিখছে, তাহলে আমরা একটা সামেশন পাচ্ছি, তাই না? sin স্কয়ারটা আলাদা আর ওই সামেশনটা পাশে দেওয়া আছে কি। সামেশনটা কি? সামেশন হচ্ছে i = 0 to log 4 based n minus 1 3/16 পাওয়ার হচ্ছে i। এই আইটা চেঞ্জ হচ্ছে আর কি। এখন এই সামেশন, এখানে যে সামেশনটা আছে, এই সামেশনটাকে কি বলে? কি ধরনের সামেশন বলে? আমাদের দুই ধরনের সামেশন থাকে, এই সামেশন কি বলে? কি ধরনের ধারা এটা? এটা সমান্তর দ্বারা। না, সমান্তর না তো। সমান্তর হচ্ছে যে যেখানে পাশাপাশি দুইটা টার্মের গ্যাপ সমান, ডিফারেন্স সমান, আচ্ছা, আর এখানে তো এটা- রেশিও সমান, তাই না? প্রথমটার থেকে তারপর 3/16 এটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর ধারা, ইংলিশে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ। তাহলে এটা সিরিজের যোগফল কত হবে? জিওমেট্রিক সিরিজের সূত্র হচ্ছে r⁴ - 1 r-1 অথবা 1 - r⁴ ডিভাইড বাই 1 - r। আর এটা হচ্ছে সূত্র। তো এখানে আমরা চাইলে এটাকে সলভ করতে পারি, সলভ করতে পারি। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে আছে আর কি, অ্যাপেন্ডিক্সের সূত্র অনুযায়ী সলভ এই মানটা আনছে, ঠিক আছে? তোমাদের যে অ্যাপেন্ডিক্স পড়তে বলছিলাম সেটা আর কি। আচ্ছা, তো এখন একটা পয়েন্ট দেখো, কোন একটা বললো যে লাস্ট ফর্মুলা লুকস সামওয়াট মেসি। এটা কিন্তু লায়নেল মেসি না। মেসি মানে কি? মেসি মানে ভিজিভিজি আর কি। তো আরেকটু সহজে এটা করা যায়। কিভাবে করা যায়? যে এটা তো log 4 বেসড n আছে, আমরা যদি এটাকে ইনফিনিটি পর্যন্ত চালাই, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত চালাই, তাহলে তাহলে এটা হবে ছোট, আর ইনফিনিটি পর্যন্ত চালাচ্ছে এটা হবে বড়। এটা তো করতে পারি, লেস দেন লিখে এটা করতে পারি। করলাম কেন? করলাম হচ্ছে এই জন্য যে যদি কোন সিরিজের রেশিও, কমন রেশিও, এটা যদি 1 থেকে কম হয় তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ছোট হতে থাকে, তাই না? টার্মগুলো কন্টিনিউয়াস ছোট হতে থাকে, তাহলে একটা পর্যায়ে ওই টার্মটাকে আর খুঁজেই পাওয়া যায় না, অলমোস্ট জিরো হয়ে যায়, তাই না? তো আমি যদি ইনফিনিটি পর্যন্ত যাইও তাহলেও কিন্তু আমি সলিউশন পাবো না। মানে সলিউশন পাবো না মানে এটা কনভার্স হবে না, মানে শেষ পর্যন্ত খুব ছোট কিছু মান থাকবে যেগুলো তুমি সেফলি ইগনোর করতে পারো। তো এই কারণে একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে এরকম 1/1 - r, নিচে হচ্ছে 1 - r, উপরে হচ্ছে 1। এখানে আর কত? আর হচ্ছে 3/16। এই পুরো সূত্রটা কি হবে? যেটা হবে 1/1 - r, আর এর মান কত? আর মান হচ্ছে 3/16, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? 1 - 3/16 মানে 13/16, যেহেতু 1/, তাহলে এটা হচ্ছে 16/13। দেখো এটা এত কষ্ট করে আমি যেটা পাইলাম সেটা কি? সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আমি একটা বিরাট সিরিজ পাইছিলাম, কিন্তু সেই সিরিজটা যোগফল একটা কনস্ট্যান্ট। জি স্যার। সেই সিরিজটার যোগফল একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট ইনটু n স্কয়ার প্লাস থিটা n log 4/3। log 4/3 মান কত? n স্কয়ার বেশি নাকি কম? কম স্যার। কম। 1 এর থেকে বেশি নাকি কম?
স্যার একের থেকে মানে একের থেকে মানে লগ 4/3 মান, লগ 4/3 মান কি একের থেকে কম নাকি বেশি? স্যার একের থেকে কম স্যার। একের থেকে কম, কারণ 4 এর উপরে কত পাওয়ার দিলে 3 পাও, 4 এর উপরে 1 পাওয়ার দিলে 4 হয়, 3 হয় না তো, তাহলে আরো কম দিতে হবে। জি স্যার। তাহলে দেখা যাচ্ছে ওই পাশে প্লাস প্লাস থিটা দিয়ে যেটা আছে সেটা আসলে নেগলিজিবল, কারণ সেটা অনেক ছোট। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে সাম কনস্ট্যান্ট ইনটু n স্কয়ার। স্কয়ার। সো আমরা কি বলতে পারি, ওমেগা n স্কয়ার বলতে পারি, জি স্যার। ওমেগা ওমেগা বলতে পারি জি স্যার বলতে পারি। না? পারি না, এই পয়েন্ট ওমেগা বলতে পারি, কি বলতে পারি, এটা বলতে পারি। বুঝা গেছে? ওমেগা বলতে পারি না, কেন বলতে পারি না? কারণ হচ্ছে আমি তো এইটাকে লেস দেখাইছি, তাই না? জি স্যার। এটার থেকে এটাকে লেস দেখাইছি, তো লেস দেখালে তো আমি এটাকে ওমেগা বলতে পারি না। ওমেগা বলে, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে মিনিমাম, লোয়ার বাউন্ড। হ্যাঁ, কিন্তু আমি তো আপার বাউন্ড বের করলাম। স্যার বুঝা গেছে? ইনফিনিটি দিয়ে করছি আপার বাউন্ড। হুম, আমি বেশি নিছি না, এক্সট্রা স্যার। নিছি তো। এক্সট্রা দেখাচ্ছি যে ওই যেটা আমি, যেটা আমার অরিজিনাল রিলেশন সেটা ছোট। তাহলে এটা কি হবে, ও এন স্কয়ার। তো ওমেগা করতে পারলাম না, সো থিটা করতে পারলাম না, সেটা কোনো সমস্যা না। কেন সমস্যা না? কারণ হচ্ছে আমরা অলরেডি একটা ভালো গেস, একটা গুড গেস পেয়ে গেছি, হ্যাঁ, যে টিএন হচ্ছে ও এন স্কয়ার। এখন এই এই যে আমার জানা হয়ে গেল, এখন এই জানাটা সুবিধা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই এন স্কয়ার কে ইউজ করতে পারি টু প্রুভ দ্যাট টিএন ইকুয়ালস টু ওমেগা এন স্কয়ার অর টিএন ইকুয়ালস টু থিটা এন স্কয়ার। এটা আমরা প্রমাণ করতে চেষ্টা করতে পারি। কি দিয়ে প্রমাণ করব? কি দিয়ে প্রমাণ করব? আমাদের যে সাবস্টিটিউশন মেথড যেটা ছিল সেটা দিয়ে আমি খুব সহজে Substitution প্রমাণ method. করে ফেলতে পারি। হ্যাঁ, আমি একবার ও দিয়ে দেখবো, ও দিয়ে করে ফেললাম, ওমেগা দিয়ে দেখবো, আর ওমেগা হলে থিটা মোটামুটি লেখা যাবে। চেষ্টা করে দেখতে পারি যেটা হয় কি হয় না। তাহলে আমরা একটা দেখলাম কিভাবে রিকারশন ট্রি ইউজ করে প্রমাণ করা যায়। তো এখানে আরেকটা প্রবলেম দেখানো হয়েছে রিকারশন ট্রি দিয়ে করার মতো। সেটা কি? সেটা হচ্ছে tn সমান tn/3 প্লাস t twice n/3 প্লাস cn। দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা ট্রিটা কেমন হবে? রুটে হবে cn, বামে হবে cn/3, সরি cn/3 হবে, এটা লিখি। এটা কি হবে? এটা তো পুরো আঁকে নেই ওরা, ছবি করতে পারছি, করতে পারবা? 2/3. প্রথম ধাপ কি হবে? এখানে cn হবে, তাই না? এখান থেকে দুইটা বের হবে, একটা, একটা কি হবে? একটা হবে tn/3, একটা হবে tn/3, আর এটা কি হবে? এই 2/3. হ্যাঁ, tn/3। এখন tn/3 মানে কি? tn/3 মানে হচ্ছে আমাকে কি করতে হবে? tn/3 কে লিখতে হবে cn/3 প্লাস, বলতে পারবে কেউ কত হবে? কত হবে tn/3? নিয়ম ছিল n টা হয়ে যেত n/3, তাহলে n/3 হবে n/3/3 মানে tn/9।
আচ্ছা, আবার n/3 কে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়? twice n by 9 বুঝা গেছে? জি স্যার। তাহলে আমি 10/3 বদলে লিখতে পারি কি 10/9 প্লাস t twice n by 9 প্লাস কত হবে? প্লাস হবে c and n/3, ঠিক আছে না? তাহলে রুটে থাকবে c n/3 এই জায়গায়, কোন জায়গায়? the left side. এই জায়গায়, তাই না? জি স্যার। আর নিচে এখানে কি হবে? এখানে বলবে 10/9, এখানে বলবে twice 10/9। এখন আবার 10/9 কে আবার যদি এক্সপান্ড করি তাহলে পাবো কি cn/9, তাই না? জি স্যার। আর t twice n/9 কে এক্সপান্ড করলে পাবো কি twice n/9, তাই না? পাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমি এভাবে cn/9 c10/9 তারপরে যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে কি পাবো? এখানে পাবো প্রথমে পাবো 2n/9, তারপর 4n/9। 4n/9 কেন পাবো? কারণ 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ। প্রথমটা ছিল শুধু 3 দিয়ে ভাগ, আর দ্বিতীয় হচ্ছে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ, ঠিক আছে না? জি স্যার, 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ। তাহলে এইভাবে আমরা একটা পাইলাম। আবার দেখা যাচ্ছে প্রথম ধাপে এখানে, এটা মজার বিষয়, এখানে প্রথম ধাপে আমাদের cn আছে, দ্বিতীয় ধাপে দেখো এখানে cn/3, এখানে cn/3, হ্যাঁ, এখানে twice n/3, তাহলে cn/3 আর twice n/3 কত হয়? এখানে আছে 2টা, এখন আছে 1টা, তাহলে 3টা, তাহলে thrice cn/3, তাই না? 3টা cn/3, তাহলে টোটাল কত হইলো? cn cn। মজার বিষয় হচ্ছে এরপরে লেভেলও একই কাহিনী করতে cn, তারপরে লেভেলে একই কাহিনী করতে, তাই না? প্রতি লেভেলে একই ঘটনা করতে। জি স্যার। 9 হবে এরপর লেভেলে। হ্যাঁ না স্যার, ঠিক আছে, এরপর লেভেলে 9n/9 হবে। যাই হোক, যেটা হয় সেটা লিখবো আর কি আমরা। এখন এখন আমাদের জাস্ট একটা জিনিস বের করতে পারলেই হয়ে যাচ্ছে যে এখানে কয়টা টার্ম আছে, সরি কয়টা লেভেল আছে, টার্ম না, কয়টা লেভেল আছে। এখন লেভেল তত দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, আগে তো আমরা তাই করছিলাম, লেভেল দিয়ে গুণ করেছিলাম মার্চ শটের ক্ষেত্রে। এখানে গুণ করা যেতে পারে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে এই ভাগ করা তো একই ভাবে হচ্ছে না, ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে। কখনো n/4, 4n/9, কখনো 2n/9, কখনো n/9, ঠিক বলছি না? ভিন্ন ভিন্ন ভাবে এটা হচ্ছে। সো এই ক্ষেত্রে সব ব্রাঞ্চই যে এক জায়গায় শেষ হয়ে যাবে এমন তো নাও হইতে পারে। যেমন ধরো এইখানে যে মানটা আছে দেখা যাচ্ছে কি জি স্যার। এই মানটা থেকে এই মানটা কত গুণ বড়? 4 গুণ বড় না? জি স্যার, 4 গুণ বড়। তাহলে তো এটা অনেক পরে শেষ হবে, এটা এটা অনেক আগে শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার, আগে শেষ হয়ে যাবে। তাহলে যেটা হবে, আমার যেটা হবে সেটা হলো অনেকটা ট্রিটা এরকম হবে আর কি, যে এখান দিয়ে অল্প আর এদিকে অনেক কম, মানে এই ট্রিটা এখানে শেষ হয়ে গেছে মনে করো, হ্যাঁ ট্রিটা মনে করো এখানে শেষ হয়ে গেছে,
দেখা যাচ্ছে কি? আর জি এই স্যার, পাশেটা কি দেখা হবে? এই পাশেটা অনেক দূর পর্যন্ত যাবে, একটু একটু কমবে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দুই জায়গায় দুই রকম হাইট, আমরা দুই রকম হাইটই মাপতে হবে। তো প্রথমে আমি হিসাব করি যে 3 দিয়ে ভাগ করলে কি হয়। এটা আমরা আগে থেকে জানি, 3 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 3/2, সরি 3, 3 কে আমরা, সরি n কে আমরা ভাগ করতেছি, n কে আমরা ভাগ করছি প্রথমে 3 দিয়ে, তারপর 3 স্কয়ার দিয়ে, তারপর 3 কিউব দিয়ে, তারপর 3 কিউব 4 দিয়ে, এভাবে ভাগ করতে কি হবে? ভাগ করতে একসময় 1 হয়ে যাবে। এই সেম লজিক কিন্তু আমরা আমাদের ওই মার্কস রেখে দেখাছিলাম যে কোন একটা সঙ্গে ভাগ করলে সেই ভাগফলের সেই ভাগের দিয়ে লগ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি 3 বাই, সরি যেহেতু 3 দিয়ে ভাগ করছি, তাহলে আমি কত কি করতে হবে? আমাকে 3 বাই লগ দিতে হবে। তাহলে বাম পাশে এটা যাবে কত? বাম পাশে যাবে লগ 3 বেস n। আর ডান পাশে কি হবে? ডান পাশে একদম সর্বডানে যেটা হবে সেটা হচ্ছে লগ 3 বেস 3 না, তো এটা হচ্ছে 3/2 মানে 1.5 বেস 10। বুঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে যে এক জায়গায় একরকম আর এক জায়গায় একরকম। মজার বিষয় দুইটাই লগেন, দুটো লগেন। এবং লগেনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লগকে তুমি খুব সহজেই একটা বেস থেকে আরেকটা বেসে নিয়ে যেতে পারবা। যেমন লগ 3 বেস 10 এটা সমান কত? যেমন লগ 3 বেস কত লেখা যায়? এটা সমান লেখা যায় log 2 based n divided by log 2 based 3। তাহলে খুব সহজে 2 বেস লগ নিয়ে যেতে পারতেছি। কি করতে হচ্ছে? শুধু এটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ বা গুণ করে দিতে হচ্ছে, তাই না? ওটা তো লগ 2 বেস 3, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে ভাই কনস্ট্যান্ট দিয়ে আমরা ভাগ করে দিলে আমরা এটাকে 2 বেস নিয়ে যেতে পারতেছি। তাহলে দুই ক্ষেত্রে 2 বেস লগ। তাহলে আমরা বলতে পারি যে এটা রানিং টাইম হচ্ছে n log n। n log n এটা কিন্তু লোয়ার বাউন্ড হয়, আপার বাউন্ড হয়, কারণ আমি একবার ওমেগা দিয়ে করছি, একবার ও দিয়ে করছি। বোঝা গেছে কিনা? আমাদের একটা নন রিকার্সিভ পার্ট থাকে, রিকার্সিভ পার্ট থাকে। মানে অনেক ক্ষেত্রে রিকার্সিভ পার্টটা এরকম চেহারা হয়। চেহারাটা কিরকম? চেহারাটা হচ্ছে এনটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি, এবং সেই ভাগ নিয়ে কয়েকটা টার্ম নিচ্ছি। যেমন ধরো এখানে এর মান যদি 5 হয়, বি এর মান যদি 4 হয়, তাহলে কি হবে? 5t/n/4। 5t/n/4 মানে কি? 10/4 10/4 10/4 5টা, তাই না? জি স্যার। 10/3 হয় তাহলে কি 10/3 10/3 এরকম দুইটা। আর এই পাশে থাকবে হচ্ছে n এর একটা ফাংশন। এখন এইটা যদি আমি একটু তলায় দেখি, চিন্তা করে দেখি, তাহলে হচ্ছে এই রিকারেন্সের
আমরা যদি রেখাংশটাকে আঁকি, তাহলে আঁকি মানে যে রিকার্শন ট্রি যদি বানাই, তাহলে রিকার্শন ট্রি কত নিচে যাবে সেটা ডিপেন্ড করে কার উপর, বি এর উপর না এর উপর। রিকার্শন ট্রি কত লম্বা হবে বা কত ডিপ হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, বি এর উপর। বি এর উপর। বি এর মান বেশি হলে রিকার্শন ট্রি কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে স্যার। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, একটু ছোট দেখাবে। আর বি এর মান বড় হলে, রিকার্শন ট্রি লম্বা সরি, হবে স্যার। বি এর মান ছোট হলে, লম্বা হবে স্যার ট্রিটা। বি এর মান ছোট হলে লম্বা হবে, হ্যাঁ। আর বি এর মান বড় হলে দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি এ এর মান বড় হয় তাহলে কি হবে, আর ছোট হলে কি হবে? এর মান ছোট হলে এর মান ছোট হলে হবে কি, এর মান ছোট হলে হবে আমাদের মানে প্রতি ধাপেই জিনিস কম থাকবে, জি স্যার, মানে জিনিস কম থাকবে। তাহলে আর এর মান বেশি হলে প্রতি ধাপে জিনিস বেশি হবে, তার মানে এর মান বেশি হলে এটা মোটা হবে, হ্যাঁ, মোটা হবে। আর যদি চওড়া হবে, আর যদি এর মান কম হয় তাহলে এটা কম চওড়া হবে। তাহলে দেখা যাচ্ছে যে যদি এর মান বেশি হয়, যদি এর মান বেশি হয় তাহলে টিএন এর মান বেশি হওয়ার কথা। আর বি এর মান যদি বেশি হয় তাহলে টি এর মান কি হওয়ার কথা, টিএন এর মান কি হওয়ার কথা, কম হওয়ার কথা, কি ঠিক না? জি স্যার। তাহলে এর মান বেশি হলে ট্রিটা বড় হচ্ছে, মানে টিএন এর মান বেশি হচ্ছে। আর বিটা বড় হলে টিএন এর মান কম হচ্ছে। আর এফএনটা কি, এফএনটা হচ্ছে নন রিকার্সিভ পার্ট। এখন এফএন যদি বড় হয়, যদি এফএনটা এন না হয় এন স্কয়ার হয়, তাহলে তো অবশ্যই কি হবে, টিএনটা বড় হবে। আর এফএন যদি এন হয় তাহলে ছোট হবে। বুঝা গেছে? তার মানে এখানে আমরা দুটো জিনিস পেলাম, মোট তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এফএন। এই তিনটার মধ্যে দুইটা জিনিস হচ্ছে বড় হওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখতেছে, আর একটা হচ্ছে ছোট হওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখতেছে। হ্যাঁ, তো যদি এ বড় হয় তাহলে টিএন বড় হয়, এফএন বড় হলেও টিএন বড় হয়, আর বি যদি বড় হয় তাহলে টিএন ছোট হয়। এখন এই তিনটা রিলেটিভ কি বলে যে, এই তিনটা রিলেটিভ কন্ট্রিবিউশন যদি আমি চিন্তা করি, সেখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায় যে এই টিএন এর মান কত হবে। তো আমরা এখানে সূত্র দেখব, আমরা যে পরে যেটা বলতাম যে সূত্র বসে অঙ্ক করা, এরকম সূত্র বসে অঙ্ক করবো, আমরা সূত্রে ফেলে দিব। দেখা যায় মনে রাখতে হবে যে এই সূত্রে ফেলতে হলে, মাস্টার মেথডে ফেলতে হলে আমাকে রিকার্শনটা অবশ্যই অবশ্যই এখানে যেই ফরম্যাট আছে সেই ফরম্যাট থাকতে হবে। যেমন ধরো টি এন মাইনাস ওয়ান প্লাস এন, টি এন মাইনাস ওয়ান প্লাস এন, এটা কি এই ফরম্যাটে আছে? না স্যার। নাই। অথবা টি এন বাই ফোর প্লাস থ্রি, মানে এরকম আর কি। যদি এরকম হয়, মানে স্যার ডিভাইডেড আকারে থাকলে স্যার। ডিভাইড থাকতে হবে, হ্যাঁ, ডিভাইড না থাকলে তো পারো একদম স্ট্রেট ডিভাইড, মাঝখানে কোনো ফাঁক করে দিয়ে ডিভাইড করলে হবে না কিন্তু। মানে যেমন ধরো এরকম থাকলো টি এন বাই থ্রি প্লাস 17, এটা ছিল না? জি স্যার। এরকম করলে কিন্তু হবে না, কারণ এখানে এন বাই থ্রি পরে আবার 17 যোগ করছো না, তো এটা কাজ করবে না। ঠিক আছে, একদম হুবহু, জাস্ট নিচে শুধু বি আর কিছু না, উপরে শুধু এন। আর সহগ আকারে থাকবে শুধু একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানের ব্যাপারে বলে দেওয়া আছে। কনস্ট্যান্ট মান হবে কত, কনস্ট্যান্ট মান হবে, এর মান হবে এক বা একের থেকে বড়, একের থেকে ছোট হতে পারবে না,
আর বি এর মান হতে হবে অবশ্যই 1 থেকে বড়। বোঝাই যাচ্ছে? কারণ বি এর মান 1 থেকে বড় না হলে কি হবে? উল্টো তো বেড়ে যাচ্ছে আরো। আর 1 তো হইতে পারে না, 1 হলে তো কেমনে হবে? 1 তো আছে তাই থাকবে, টিএন। কমাইতে হবে তো। তো কমানোর জন্য কি হইতে হবে? কমানোর জন্য বি এর মান অবশ্যই 1 থেকে বড় হইতে হবে। আচ্ছা। এখন এখানে মাস্টার মেথড আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুইটা ফাংশন নিয়ে চিন্তা করি। দুইটা ফাংশন চিন্তা করি। ফাংশন দুইটা কি? ফাংশন দুটার মধ্যে একটা ফাংশন হচ্ছে, একটা ফাংশন আমার দেওয়াই আছে, একটা ফাংশন হচ্ছে এন, সরি এফএন, একটা ফাংশন হচ্ছে এফএন। আর আরেকটা ফাংশন কি? আরেকটা ফাংশন হচ্ছে n টু দি পাওয়ার log b বেসড a। বুঝা গেছে? একটা হচ্ছে fn, আরেকটা ফাংশন হচ্ছে n টু দি পাওয়ার log b বেসড a। কেন এটা আসলো সেটা আমরা এখন দেখতেছি না, এটা সেকশন 4.5 এ আলোচনা আছে, আমরা সেটা যাব না, এটা একটু কমপ্লেক্স আর কি। তো এখন এই দুইটা ফাংশনের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমি দুইটা ঘটনা দেখতে পারি। একটা হচ্ছে এফএন বড়, আরেকটা হচ্ছে n টু দি পাওয়ার log b বেসড a বড়, আরেকটা হচ্ছে দুইটা সমান। এখন বড় এবং ছোট বলতে আমরা কি বোঝাবো সেই ব্যাপারে একটা বক্তব্য আছে কিনা। বক্তব্যটা হচ্ছে আমাকে n টু দি পাওয়ার log b বেসড a এবং fn এর মধ্যে n টু দি পাওয়ার log b বেসড a যদি বড় বলতে হয় তাহলে উপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা বেশি হইতে হবে। এখানে একটু কমপ্লেক্স করে বলতে হয়তো বা, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো এখানে কি লিখছে, fn সমান, দেখা যাচ্ছে? লেখা পড়া যাচ্ছে? Yes, sir. যেটা যেটা পড়া একটু বড় করে দিলাম আর কি। তাহলে কি লিখছে, fn সমান ও n টু দি পাওয়ার log b বেসড a, এরপরে ওই পাওয়ার থেকে একটু জিনিস কেটে নিছে, মাইনাস এপসিলন, একটু জিনিস কেটে নিছে। এখন পাওয়ার থেকে আমি যদি কোনো একটা জিনিস কেটে ফেলি, কমায় ফেলি, তাহলে n টু দি পাওয়ার log b বেসড a ছোট হয়ে গেল না? ডান পাশেটুকু ছোট হয়ে গেল না? Yes, sir. জি স্যার। এখন ছোট করার পরেও দেখা যাচ্ছে সেটা ও আছে। ও মানে কি? ও মানে তো আপার লিমিট, তাই না? আমি একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পরে সে আপার লিমিট আছে, তার মানে কি এটা অরিজিনালি যথেষ্ট পরিমাণে বড়, তাই না? জি স্যার। n টু দি পাওয়ার log b বেসড এটা যথেষ্ট বড়। যথেষ্ট বড় মানে পাওয়ারটা বেশি ছিল। যেমন fnটা যদি হয় n স্কয়ার, তাহলে ওটা হতো n টু দি পাওয়ার 5 অথবা n কিউব, এরকম। ঠিক আছে? তো যদি এখানে থাকে n স্কয়ার আর ওই পাশে থাকে n কিউব, তাহলে আমি কিউব থেকে n টু দি পাওয়ার 3, এখান থেকে এক বাদ দিলেও তো n স্কয়ার আপার লিমিট থাকে না? তো আমরা বাদ দিয়েও আপার লিমিট রাখছি, তো আমরা এটা পাওয়ারটা বেশি। আর নিচে কি আছে? এখানে হচ্ছে পাওয়ারটা কম। কেন কম বললাম? কারণ একটা যে যোগ করা হয়েছে, ক্যালকুলেট দেখো, ওখানে ছিল মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাস এপসিলন। প্লাস দিয়েও মানটা কম আছে, তার মানে কি মানটা আসলেই কম। বুঝা গেল? আর মাঝে যেটা সেটা কি? থিটা। থিটা মানে কি? থিটা কখন একই হয়? থিটা হয় যদি পাওয়ারটা একই হয়, এফএন এবং ওটার পাওয়ার একই হতে আছে।
একই করলে আমি থিটা লিখতে পারছি, কারণ আমি যদি একই না হইতো তাহলে কিন্তু আমি থিটা লিখতে পারতাম না। পাওয়ার যদি একই না হইতো তাহলে আমি থিটা লিখতে পারতাম না। কেন পারতাম না বুঝো, মনে আছে তো? হ্যাঁ, বেশি লিখলেও ভেজাল পড়ি, কম লিখলেও ভেজাল পড়ি। ঠিক আছে? বোঝা গেছে? কি শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমরা দেখলাম যে বড় হলে একরকম, ছোট হলে একরকম, সমান হলে একরকম। এখন যদি বড় হয়, মানে n টু দি পাওয়ার log b বেস যদি বড় হয়, তাহলে অ্যান্সার হবে কি? তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে tn সমান, তাহলে ফাইনাল অ্যান্সার হবে tn সমান হচ্ছে ওইটাই। আর যদি ছোট হয় তাহলে tn সমান কি হবে? tn সমান হবে থিটা fn। মানে যে বড় সেটাই অ্যান্সার, যে বড় সেটাই অ্যান্সার। সমান হলে কি হবে? সমান হলে যেটা হবে সেটা হচ্ছে তার সাথে log n গুণ করতে হবে। হ্যাঁ, সমান হলে n টু দি পাওয়ার log b বেস সাথে log n গুণ করতে হবে। আর যদি n টু দি পাওয়ার log b বেস বড় হয় তাহলে সেটা হবে অ্যান্সার, fn যদি বড় হয় তাহলে fn হবে অ্যান্সার। ক্লিয়ার? এখন আমরা একটা অ্যান্সার ইয়ে দেখি, এক্সাম্পল দেখি। বইয়েরটা না দেখে আমি কোনটা দেখবো? বইটা দেখা যায়। মনে করো এখানে কত দেওয়া আছে? tn সমান 90n/3 প্লাস n। তাহলে এখানে এর মান কত? এর মান কত? 9। এর মান 9, বি এর মান 3, fn এর মান কত? n। আর ওই যে n টু দি পাওয়ার log b বেসড ওটার মান কত? n টু দি পাওয়ার log b বেসড কত হচ্ছে? log b বেসড এ মান কত? b এর মান 3, এর মান 9। তাহলে b এর উপর কত দিলে 9 হয়? কত দিলে 9 হয়? 2 দিলে, হ্যাঁ। তাহলে n স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে একটা n স্কয়ার, একটা fn, কোনটা বড়? n স্কয়ারটা বড়। কি ঠিক আছে না? জি স্যার। n স্কয়ারটা বড়। তাহলে এর কি হবে আমার অ্যান্সার? আমার অ্যান্সার হবে tn সমান n স্কয়ার। tn সমান থিটা n স্কয়ার। থিটা n স্কয়ার। আচ্ছা, যদি এখানে nটা, সরি বিটা যদি 3 না হয় 9 হইতো, তাহলে কি হইতো? তাহলে এইটাও fnটাও n স্কয়ার হয়ে যেত না? না সরি, ভুল বললাম। এটা 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 n হয়ে স্যার যেত n না? থাকতো স্যার। n টু দি পাওয়ার 1। n টু দি পাওয়ার 1 মানে n আর কি, মানে দুটোই জি n। স্যার। fnটাও n, n টু দি পাওয়ার log b বেসড n, এটাও n। তাহলে যদি দুইটাই n হয় তাহলে আমার সূত্র কি বলে? সূত্র বলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে tn থিটা n। tn সমান t, সরি কি লিখছি এটা, থিটা n টু দি পাওয়ার log b বেসড হচ্ছে n, তার সাথে গুণ হবে কত? log n। ঠিক আছে না? tn সমান থিটা n log n। আচ্ছা, এই ছিল সেকেন্ড কেস। থার্ড কেস যদি এটা এরকম হয় যে এটা হচ্ছে, ধরো ওইটা 9 এটা 3, মানে a 3 আর b 9, তাহলে কি হবে?
1/n স্কয়ার। হ্যাঁ, মানে n টু দি পাওয়ার হাফ আর কি, হাফ না উপরে, n টু দি পাওয়ার হাফ জি স্যার, রুট n। রুট n, n টু দি পাওয়ার 0.5 বলতে পারি আর কি। তাহলে দেখা যাচ্ছে কি fn বড়, তাই না? জি স্যার। fn বড়, তাহলে আমার লেখা উচিত কি? তাহলে লেখা উচিত tn সমান থিটা n। কিন্তু একটু সমস্যা আছে, থিটা n লিখতে সমস্যা আছে একটু। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে থার্ড কেস হলে আমাকে শুধু এইটুক করলে হবে না, বরং আমাকে আরেকটু অঙ্ক করতে হবে। সেটা কি? অঙ্কটা হচ্ছে আমাকে আবার এডিশনালি এই জিনিসটা প্রমাণ করতে হবে। বোঝা গেছে? AFN/B is less or equal to CFN। হ্যাঁ, AFN/B is less or equal to CFN, এটা প্রমাণ করতে হবে। যেখানে C হচ্ছে একটা ভগ্নাংশ, C is less than n লেখা আছে, C is less than n, less than 1, সরি কি বলি, আমি বলি C is less than 1, ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি দেখাতে পারি কেবলমাত্র তখনই আমি tn সমান থিটা এখন বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। তো থার্ড কেসে কিন্তু এক্সট্রা কিছু কাজ আছে। প্রথম দুই কেসে কোনো কাজ নাই এক্সট্রা, থার্ড কেসে এক্সট্রা কাজ আছে। তাহলে দেখি ওটা প্রমাণ করা যায় কিনা। আমি কি করব এখন? আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই মানটা দেখবো, এই মানটা কত, fn/b, এই মানটা কত? এর মান কত? এর মান হচ্ছে 3 fn/b, মানে fn/9। 9। হ্যাঁ, আর fn/9 মানে কি? n/9, কারণ fn তো হচ্ছে n, তাহলে fn/9 মানে n/9। তাহলে কি পাচ্ছি? 3 ইনটু n ডিভাইড বাই 9, তার মানে কত পাচ্ছি? n/3। হ্যাঁ, n/3। ঠিক আছে না? n/3, which is less than কত লেখা যায়? which is less than CFN লেখা যায় না? জি স্যার। মানে আমি সি এর মান ধরলাম কত? সি এর মান ধরতে পারি, আমি হাফ ধরতে পারি, 0.3 দিলেও হবে, হাফ না, 0.3 দিলে হবে না, হাফ ধরতে পারি, c equal to 0.5, তাহলেই তো হয়, তাই না? 0.5 n, 0.5 n, n/3, n 0.5 n তে কম। তাহলে দেখা যাচ্ছে থার্ড কেসের যে শর্ত আছে সেই শর্তটা ফুলফিল হচ্ছে। যেহেতু শর্তটা ফুলফিল হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? তাহলে বলতে পারি tn সমান থিটা n। বোঝা গেছে? জি স্যার। মাস্টার মেথডে আমরা সবগুলা দিয়ে মানে সবগুলা রিকার্শন করতে পারবো না, একটা নির্দিষ্ট রিকার্শন করতে পারবো। হ্যাঁ, নির্দিষ্ট রিকার্শন করতে পারবো। আবার কিছু কেস আছে যেখানে মানে ওই ফর্মে থাকা সত্ত্বেও মাস্টার মেথড কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে ওই যে যেটা বললাম, দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে পাওয়ার বেশি না, মানে এমনি বড়, ঠিক আছে, যেমন n থেকে n log n বড়, সরি n log n থেকে n বড়, ঠিক আছে না? n থেকে n log n বড়, কিন্তু পাওয়ার কি বেশি? log n তো কোনো পাওয়ারই নেই। হ্যাঁ, তো আমি ওটা কিন্তু বলতে পারবো না যে একটা যে লেখা আছে এখানে পলিনোমিয়ালি লার্জার হইতে হবে। একটা হচ্ছে n, একটা হচ্ছে n log n, অবশ্যই n log n বড়, কিন্তু n log n তো n থেকে বড় না, মানে সরি, n log n তো n থেকে পলিনোমিয়ালি বড় না, ঠিক আছে? যেমন এই যে এখানে এখানে করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ না পড়ে এখানে, না পড়ে ওখানে, ঠিক আছে?
করা আচ্ছা হ্যাঁ, তো এটা সমস্যা, তুমি 2 তেও ফেলতে পারছো না, এটা যা বলছে ইনটু দ্য গ্যাপ বিটুইন 2 and 3, 2 তে ফেলতে পারছো না, 3 তে ফেলতে পারছো না, সো এটা হবে না। ঠিক আছে, আর আরেকটা কেস হতে পারে যে থার্ড কেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে থার্ড কেসের শর্ত ফুলফিল করে কিন্তু তোমার ওই তৃতীয় যে শর্ত সেটা ফুলফিল করে না, মানে সরি তৃতীয় মানে হচ্ছে এক্সট্রা যে শর্ত সেই শর্তটা ফুলফিল করে না, সেক্ষেত্রে আমি মাস্টার মেথড অ্যাপ্লাই করতে পারবো না। তো 3 ধরনের কেস হতে পারে মাস্টার মেথড অ্যাপ্লাই না করার। একটা হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে ফরম্যাটই পড়ে না, দ্বিতীয় হচ্ছে যে ফরম্যাটে পড়ে কিন্তু ওই কেস 2 এবং কেস 3 মাঝামাঝি পড়ে গেছে, বড় কিন্তু 15 মিলি বড় না, হ্যাঁ বড় কিন্তু 15 মিলি বড় না, সো হচ্ছে না। আর থার্ড হচ্ছে থার্ড কেসে পড়ে কিন্তু তোমার থার্ড কেসে যে স্পেশাল শর্ত আছে সেই শর্তটা ফুলফিল করে না, সো সেই তো হবে না। ঠিক আছে, সো মাস্টার মেথড হচ্ছে সহজ অ্যাপ্লাই করা, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা করবা। ইনফ্যাক্ট তুমি যে কোনো একটা নিয়ে সেটাকে মাস্টার মেথড অ্যাপ্লাই করতে পারো, রিকার্সন অ্যাপ্লাই করতে পারো, আবার সাবস্টিটিউশন মেথডও করতে পারো। আবার একটা দিয়ে আরেকটাকে ভেরিফাই করতে পারো, আর তুমি একটা করে দেখলা তারপর অন্য একটা দিয়ে ভেরিফাই করলা যে হ্যাঁ করলাম, দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে।